হাই এভরিওয়ান, আমি নাসরিন বানু। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে সেট থিওরি নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট ইট। সো সেট থিওরি হলো ম্যাথের একদম গুরুত্বপূর্ণ বিষয়। এখানটাই তোমার সেট থিওরির গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেট থিওরিটা অনেক জায়গায় ব্যবহার হয়, যেমন হচ্ছে ফিজিক্স, তারপরে ইকোনমিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো সেটের উদ্ভাবকটাকে প্রথমে আমরা জানি। সেটের উদ্ভাবক হলেন জার্মান ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর। অ্যান্ড তার মতে সেট থিওরি হলো একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এখানে ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট বলতে বোঝানো হয়েছে, ডিস্টিংক্ট বলতে বোঝানো হয়েছে পৃথক পৃথক, অ্যান্ড ওয়েল ডিফাইন্ড বলতে বোঝানো হয়েছে কোনো একটা এলিমেন্ট, ধরো কোনো একটা এলিমেন্ট এক্স আর একটা সেট নিলাম এ, সেই এলিমেন্টটা এক্স একটা এলিমেন্ট, যেটা বললাম এতে থাকতে পারে অথবা অথবা নাও থাকতে পারে। সো ডাজন্ট বিলংস টু এ। তো ওয়েল ডিফাইন্ড এবং ডিস্টিংক্ট ব্যাপারটা বুঝতে পারলে, এবার এখন আমরা বলি এই স্মল লেটার আর ক্যাপিটাল লেটার দুটো জিনিস দুই ধরনের ইন্ডিকেট করেছি, সুতরাং সেটাই বলি। সাধারণত ক্যাপিটাল লেটার ইউজ করা হয় সেটের নোটেশন হিসেবে, এবং স্মল লেটারগুলো ইউজ হয় সেটের এলিমেন্ট এর নোটেশন হিসেবে। তো চলো এক্সাম্পল দিয়ে দেখি। সো লেট স্টার্ট এক্সাম্পল। প্রথমেই বললাম ক্যাপিটাল লেটার দ্বারা সেট ডিনোট করা হয়, এবং সেটের যে পয়েন্টগুলো নিই সেগুলোকে আমাদেরকে ঘিরে রাখতে হয় সেকেন্ড বন্ধনীর দ্বারা, সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা ইউজ করতে হয়। সরি, তো সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4. And another example, B, A, B, C, and A, etc. So let's another example, 1 2 3 3 4 5 5. এখানে তিনটে এক্সাম্পল নিয়েছি। সো দেখি এখানে কোনটা সেট এবং কোনটা সেট না। আমরা সেটের সংজ্ঞা বলেছি, সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তো ফার্স্ট এক্সাম্পল দেখো, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা আছে এবং কালেকশনটা একদম ওয়েল ডিফাইন্ড, সুসংগত হিসেবে সাজানো আছে, সুসজ্জিত আছে। সো এটা একটা সেট। এবং বি দেখো, এ বি সি আমরা ইংরেজি লেটারের ইংরেজি অ্যালফাবেটগুলো নিয়েছি, সুতরাং এটাও একটা সেট। কিন্তু 3 নম্বর উদাহরণ দেখো, 1 2 1 2 3 3 4 5 5। দেখো এখানটায় 3 এলিমেন্টটা দুবার ইউজ করেছি এবং 5 এলিমেন্টটাও দুবার ইউজ করেছি। আমি প্রথমে বলেছি যখন সেট বলি তো সেটের এলিমেন্টগুলো কি হবে, ডিস্টিংক্ট হতে হবে, অর্থাৎ আনইকুয়াল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইকুয়ালিটির ব্যাপারটা আছে। তো দেখো এখানে 3 ইকুয়াল টু 3, কারণ আমরা জানি 3 আর 3 সমান হয়, সুতরাং এটা আমরা সেট বলবো না। সো এইগুলো তো আমি পয়েন্ট দ্বারা একটা সেটের উদাহরণ দিলাম। তো সেটের আরো কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে এটা আমি লিখছি না, যেমন উদাহরণ হলো তোমরা যে যে বাড়িতে থাকো সেই বাড়ির প্রত্যেকটা মেম্বার একটা সেটের উদাহরণ হতে পারে। এবং তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে তোমার ক্লাসরুমটা, মানে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসটাও তোমার একটা সেট হিসেবে আমরা প্রেজেন্ট করতে পারবো। এবং তুমি যে স্কুলের স্টুডেন্টস সেই স্কুলের প্রত্যেকটা টিচার্স নিয়েও আমি একটা সেট তৈরি করতে পারবো। তো সুতরাং সেট কি জিনিস তোমাদের ক্লিয়ার হলো? এবং সেটের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। নেক্সট, তো এখন জানবো বেসিক নোটেশন অফ সেটস। ফার্স্টে একটা নোটেশন দেওয়া আছে রিয়েল আর, বোল্ড আর দেওয়া আছে। এটা প্রেজেন্টস ফর সেট অফ রিয়েল নাম্বার। আরো কিছু নোটেশন লিখবো।
এই বোল্ড n এটা সেট অফ ন্যাচারাল নাম্বার। Numbers z set of integers q set of rational numbers, and q complement set of irrational number. তো এগুলোর পরিচয় আগে দিয়ে দিই। সেট অফ ন্যাচারাল নাম্বার বলতে বোঝানো হয়েছে যেমন তোমার যে নাম্বারগুলো 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। আর ফার্স্টে আমি সেট অফ ন্যাচারাল নাম্বার বললাম, আমি পরে রিয়েল নাম্বারটা বলছি কারণ এর সঙ্গে একটু কানেকশন আছে, সেটা পরে বলছি। তো দেখো তারপরে ইন্টিজার গুলো কেমন হয়, ধরো তোমরা কোনো জিনিসপত্র কিনতে গেছো বাজারে, তোমাদের কাছে সাপোজ 500 টাকা আছে, তুমি ধরো 500 টাকা তুমি জিনিসপত্র কিনলে এবং 500 টাকার তুমি জিনিসপত্র কেনার পর তোমার কাছে দেখা গেল তোমার সব জিনিসপত্র টোটালি হচ্ছে 500 টাকা, তুমি দোকানদারকে 500 টাকা দিয়ে দিলে, সুতরাং তোমার কাছে কত টাকা থাকলো? 500 0, তোমার কাছে 0 টাকা থাকলো। কিন্তু দেখো আমি যখন সেট অফ ন্যাচারাল নাম্বার পয়েন্টস গুলো বলি তখন কি বললাম 1 থেকে স্টার্ট হয়, কিন্তু এখানটায় 0 যে একটা পয়েন্ট আছে, 0 তৈরি হলো, সেটা কি হবে, সেটা কোথায় থাকবে? সেটা এবং আরো তো পয়েন্ট থাকতে পারে, যেমন +1 +2 আছে, তেমনি -1 -2 এই পয়েন্টগুলো তো থাকতে পারে। সেই পয়েন্টগুলো কেমন হবে, এই পয়েন্টগুলোকে কোথায় রাখা যাবে? কিন্তু আমরা তো সেট অফ ন্যাচারাল নাম্বারে রাখতে পারবো না, কারণ সেট অফ ন্যাচারাল নাম্বারের পয়েন্টগুলো কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে। 1 2 1 এর সঙ্গে 1 যোগ করে নেক্সট এলিমেন্টগুলো তৈরি হয়। সেট অফ ন্যাচারাল নাম্বারের পয়েন্টগুলো এরকমই তৈরি হয়, কারণ হচ্ছে একটার সঙ্গে আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে পরের সংখ্যাটা তৈরি হয় সিকোয়েন্স ওয়াইজ। তো কিন্তু দেখা গেল আমি যে এক্সাম্পলটা বললাম সেক্ষেত্রে দেখা গেল যে তোমার রেজাল্ট আসছে 0, কিছু নেই, মানে 0 0। তো সুতরাং এই যে পয়েন্টটা কোথায় থাকবে, সেই পয়েন্টটা রাখার জন্য আরো একটা সেটের উদ্ভাবন হয়, সেটার নাম হচ্ছে সেট অফ ইন্টিজার্স, যেখানটায় পয়েন্টগুলো থাকে 0 +-1 +-2, এইগুলোকে আমরা সেট আকারে লিখছি। সো এর পয়েন্টগুলো কেমন হয়, ইন্টিজারের পয়েন্টগুলো দেখতে এমন হয় 0 +-1 +-2 +-3 ডট ডট, আর ন্যাচারাল নাম্বারের পয়েন্টগুলো দেখতে 1 2 3 4, অনলি পজিটিভ নাম্বারগুলো থাকে এখানটায়। তো দেখা গেল এই দুটো আমরা ক্লিয়ার হলাম। এবং আরো একটা বলেছি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলো? যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, এটা আমরা সাধারণত অনেকে এই ডেফিনেশনটা জানি। তো পি বাই কিউ আকারে লেখা যায় সেগুলোকে বলা হয় রেশনাল নাম্বার, যেখানটায় কিউ নট ইকুয়াল টু 0। সো আমি এগুলো ক্লিয়ার করছি এবং আবার স্টার্ট করছি। সো আমি বললাম কি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলোকে বলবো? যেই নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কিউ belongs to integer and q not equal to 0। এটা একদম সাধারণ ডেফিনিশন। সো এটাকে একটু আমরা মডিফাই করব, কিভাবে দেখো। তো আমরা সেই সব সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলবো যেগুলো পি বাই কিউ আকারে লেখা যাবে এবং পি এবং কিউ এর গসাগু 1 হতে হবে। সুতরাং জি সি ডি অফ P
পি কিউ ইকুয়াল টু 1, গসাগু 1 অর্থাৎ কোপ প্রাইম টু ইচ আদার। দুটো পয়েন্ট যখন কোপ প্রাইম টু ইচ আদার হবে তখন সেই দুটো রেশিওকে আমরা বলবো রেশনাল নাম্বার। ওকে, ক্লিয়ার? তো আরো একটা যদি হায়ার ডেফিনিশন আনি তাহলে এরকম হবে, যদি কোনো নাম্বারকে টার্মিনেট করা যায় অর রিকারিং রিলেশন আকারে সাজানো হয়, তেমন সেই সংখ্যাগুলোকে তোমার বলা হবে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তো দেখা যাক কিভাবে আসে। সো লেটস স্টার্ট। তাহলে একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো 1/2, 3/2, এগুলো রেশনাল নাম্বার। কিন্তু একটা এক্সাম্পল নিয়ে আসি, 22/7, এটা। আর একটা পয়েন্ট নিয়ে আসি, পাই। এইগুলো তোমরা অনেকেই জানো, যে যারা পরিমিতির অঙ্ক করো তারা এগুলো ইউজ করো, এবং ত্রিকোণমিতিতে এগুলো ইউজ হয়, সেগুলো অ্যাঙ্গেল হিসেবে। সো দেখি এইগুলোর বেসিক পার্থক্য। তো এই দুটো আমরা ইরেশনাল নাম্বার বলে দিতে পারলাম, কিন্তু এইটাকে আমরা দেখি, এটার সঙ্গে এই দুটো ডিফারেন্সটা দেখি। 22/7, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি, যদি তোমরা 11th স্ট্যান্ডার্ডে পড়ো বা তারও বেশি হায়ার ক্লাসে পড়ো, তাহলে তোমরা অবশ্যই তোমাদের কাছে অনেকের কাছে 991 ES প্লাস ক্যাসিও ক্যালকুলেটর আছে, অথবা না এফএক্স আছে, তো তোমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবে। সো ক্যালকুলেট করে আমাদের ভ্যালু আসে 3.142857,148। দেখো, কিছু সংখ্যক পর এই যে 14 আবার রিপিট করছে, কিছু সংখ্যা ঘুরে যাওয়ার পর আবার এই যে পয়েন্টটা রিপিট করছে। রিপিট করার জন্য এটাকে বলা হয় টার্মিনেট করছে। সুতরাং আমরা কি লিখি, যখন কোনো সংখ্যা, মানে যখন কোনো ফ্র্যাকশনাল সংখ্যা, যখন কোনো কিছু দশমিক কিছুক্ষণ পর যদি টার্মিনেট করে, অর্থাৎ ওই সংখ্যা দশমিকের পর সেই সংখ্যাটা আবার কিছুক্ষণ পর আবার যদি ঘুরে আসে, তাহলে সেটাকে বলা হয় টার্মিনেটিং নাম্বার। তো সেইগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর এখানে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, পাই লিখেছি। তো পাইয়ের ভ্যালু আমরা প্রায় 22/7 দিয়ে ক্যালকুলেশন করে থাকি, কিন্তু এদের মধ্যে একটাকে মূলদ সংখ্যা বললাম, এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা মূলদ সংখ্যা না, কারণ আমি দেখাচ্ছি তোমাদের ভ্যালুটা বলে ওদের পাইয়ের। পাইয়ের ভ্যালুটা লিখছি, দেখো পাইয়ের ভ্যালুটা হলো 4,5,9,9,2,6,5,4। দেখো এখানটায় টার্মিনেট ব্যাপারটা আসলো না, দেখো রিপিট করলো না, দশমিকের পরে যে সংখ্যাগুলো আবার রিপিট করলো না, সুতরাং এটা আমরা একটা মূলদ সংখ্যা বলবো না। তো আমরা এই দুটোকে সমান ধরতে পারি না, প্রায় সমান আমরা ধরে ক্যালকুলেশন গুলো করে থাকি, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা না। তাহলে এটা কি সংখ্যা? এটা ডাজন্ট এ রেশনাল নাম্বার। সো এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারটা কি? যেসব নাম্বারগুলোকে আমরা পি/কিউ আকারে প্রকাশ করতে পারি না, অর্থাৎ যেসব নাম্বারের মধ্যে টার্মিনেট অর রিকারেন্স যে রিলেশন আছে সেটা আমরা দেখাতে পারি না, সুতরাং সেই নাম্বারগুলোকে বলা হয় আমাদের ইরেশনাল নাম্বার। সো এইগুলোর এক্সাম্পলটা কি হবে? তা এক্সাম্পল চলো স্টার্ট করি। ইরেশনাল নাম্বারের সেটকে সাধারণত কিউ কমপ্লিমেন্ট, বোল্ড কিউ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তো এইগুলো কি, যেসব সংখ্যাগুলোকে আমরা পি/কিউ আকারে লিখতে পারি না। তো এইগুলো কোন পয়েন্টগুলো? যেমন হচ্ছে √2, √3, এই যে
মানগুলো আমরা ক্যালকুলেট যদি করি, তো এখানটায় আমাদের কোনো টার্মিনেট বা রিকারেন্স রিলেশনও আসে না। সুতরাং এগুলো আমাদের অমূলদ সংখ্যা। পাই একটা পেলাম, তারপরে এক্সপোনেনশিয়াল, এটার ভ্যালু আমরা সাধারণত ইউজ করি 2.718। এটা দিয়ে আমরা অনেক ক্ষেত্রে অঙ্কে ব্যবহার করি। সো এইগুলোকে আমাদের অমূলদ সংখ্যার সেট। আরও একটা সেটের আমি উদাহরণ বলিনি, সেই সেটের উদাহরণটা আমি এখন বলছি। তো আরও একটা সেট আছে যেটা সব থেকে বড় সেট। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলি। তো সেট অফ রিয়েল নাম্বারের আমি পরিচয় দিইনি এখন পর্যন্ত। তো চলো সেট অফ রিয়েল নাম্বারের পরিচয়টা দিই। তো সেট অফ রিয়েল নাম্বারের পরিচয়টা হলো যে পুরো নাম্বার যখন আমরা একসঙ্গে একই জায়গায় রাখবো, তখন সেটা সেট অফ রেশনাল নাম্বার হয়ে যায়। কেমন? সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে কিউ ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট। এটা আবার কি? প্রথমে আরো একটা জিনিস বলি। তো যখন আমি ইন্টিজার্স বলছিলাম, ইন্টিজার্স ন্যাচারাল নাম্বার বলেছি, তার আগে তারপরে ইন্টিজার্স বলেছি। তো দেখো, ইন্টিজার্স আর রেশনাল নাম্বার ন্যাচারাল নাম্বার আর ইন্টিজারের মধ্যে সম্পর্ক দেখো। তো দেখো, আমি যদি একটা ছবির সাহায্যে বোঝাচ্ছি, যদিও আমার ছবি অত ভালো হয় না। তো চলো, এইটা যদি আমরা ন্যাচারাল নাম্বার ধরি, এটা হবে জেড। কারণ কি? দেখো, ন্যাচারাল নাম্বারের পয়েন্টগুলো কেমন, কোনগুলো? 1 2 3। কিন্তু দেখো জেড এর পয়েন্টগুলো কেমন হয়? +-1 +-2 +-3 উইথ 0। তো দেখো জেড তোমাদের ইন্টিজার যেটা আছে, ইন্টিজারের যে সেটটা আছে, সেখানটায় দেখো তোমার ন্যাচারাল নাম্বারের যে পয়েন্টগুলো আছে সেইগুলো আছে, প্লাস তার সঙ্গে -1 0 -2 এই যে পয়েন্টগুলো আছে। তার জন্য আমি কি করলাম, এই যে পুরো জায়গাটাকে জেড নিলাম, আর জেডের মধ্যে কিছু অংশ সেটা নিলাম আমরা ন্যাচারাল নাম্বার। তো একটা প্রশ্ন আসে, 0 কি ন্যাচারাল নাম্বার? 0 কেমন নাম্বার? প্রথমেই আমি বললাম যে 0 ন্যাচারাল নাম্বার না, কারণ 0 ন্যাচারাল নাম্বারের স্টার্টিং 1, যেহেতু স্টার্টিং 1, সুতরাং এটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলবো না, এটা হচ্ছে ইন্টিজার। তো আরো একটা কোশ্চেন আছে, 0 কে কি মূলদ সংখ্যা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। কারণ কি? এবার মূলদ সংখ্যার ব্যাপারটা আসি। দেখো 2 যে পয়েন্টটা আছে, বা 1 যে পয়েন্টটা আছে, বা 0 যে পয়েন্টগুলো আছে, প্লাস মাইনাস অ্যাড করি। তো দেখো, এই সংখ্যাগুলোকে আমরা কি এইভাবে লিখতে পারবো না ফ্র্যাকশন আকারে? কোনো সংখ্যার নিচে কোনো কিছু নেই, মানে নিচে 1 থাকে, এটা আমরা ধরেই নিই। সুতরাং দেখো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। তো পি বাই কিউ আকারে যেহেতু লেখা যাচ্ছে, তাহলে এই সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হবে? অবশ্যই এগুলো মূলদ সংখ্যা। সুতরাং কি হচ্ছে, আমি আর একটু রিজিয়নটা বাড়িয়ে দিচ্ছি, এটা কি করে দিলাম, তো এইটা হয়ে গেল কিউ। তো এখানে কিউ কমপ্লিমেন্ট আসেনি, এটা আমি পুরো একটা সরি আমি এটাকে আবার আমাকে ড্র করতে হলো, বিকজ পুরো ইনসাইডটা একদম মুছে গেছিল। তো দেখো, এটা একটা, আমি পুরো প্লেনটাকে রিয়েল নাম্বার ধরলাম। এবার দেখো বাকি সাইডগুলো, মূলদ সংখ্যা মূলদ সংখ্যা কমপ্লিট হলো, ইন্টিজার কমপ্লিট হলো, ন্যাচারাল নাম্বার, এবং বাদ বাকিটা যখন যেগুলো কোনো সংখ্যাই না, সেগুলোকে কি বললাম আমরা? অমূলদ সংখ্যা। তো বাদ বাকি রিজিয়নটা হচ্ছে, এই যে রিজিয়নটা দেখছো, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা জাস্ট ছবির সাহায্যে বুঝছি। তো এটা অমূলদ সংখ্যা। যখন এই দুটোকে যোগ করে একসঙ্গে রাখি, তখন সেটা হয়ে যায় সেট অফ রিয়েল নাম্বার। তো বোঝা গেল? কোনো সমস্যা? যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা। তো চলো আরো একটা যেটা বললাম বড় সেট, সব থেকে বড় সেট, সেটা সম্বন্ধে বলি। এখানে সব থেকে বড় সেট বলা হয় কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার এটা আবার কি? এটা হচ্ছে, ধরো এই সম্বন্ধে একটু আলোচনা করছি, এটা আরো বড় একটা অনেক বড় বিষয়, এটা আমি নেক্সট দিন বলবো, তবু এখন একটু বলি। তো ধরো এইগুলো উদ্ভাবন হয় কখন? দেখো, যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের নাম শুনেছি, সরি
কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার পদ্ধতি আমাদের জানা আছে অনেকের। তো এই যে এরকম ধরনের কোনো ইকুয়েশন আসলো তখন আমরা সলভ করব কিভাবে? সো দেখো এক্স স্কোয়ার সমান -1 আসলো, কিন্তু আমাদের বাস্তবে কোনো সংখ্যার স্কোয়ার করলে নেগেটিভ মান আসে এরকম আমাদের কোনো ধারণা নেই। তো আমরা এখনো জানি না যে কোনো নেই, এরকম কোনো সংখ্যাই নেই বাস্তবে যে কোনো সংখ্যাকে স্কোয়ারিং করার পর সেটা নেগেটিভ আসে, এরকম কোনো অস্তিত্ব নেই বাস্তবে। সুতরাং তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ারের √1, এক্স এর মান আসলে √1, এটা আবার কেমন আসে? এবার তো প্রবলেম হয়ে গেল অনেকটা। সো দেখো এইটা √1 কে আয়োটা বা স্মল আই দ্বারা চিহ্নিত করা হয়। সো স্মল আই, তো এইটা এই যে স্মল আই এইরকম যুক্ত রাশি এটাই হয়ে গেল কাল্পনিক। যেহেতু বাস্তবে কোনো অস্তিত্ব নাই সুতরাং এটা একটা কাল্পনিক রাশি। তো এই পয়েন্টগুলো কেমন হয়, তো যখন এরকম ইকুয়েশন আসলো, যখন আমাদের সমস্যা হলো সমাধান করতে, তখন এগুলোকে আমাদের অবশ্যই কাল্পনিক, অর্থাৎ আয়োটা যখন √1 কে আয়োটা দ্বারা রিপ্রেজেন্ট করব তখন সেগুলো হয়ে যায় কমপ্লেক্সের পয়েন্ট, মানে অর্থাৎ জটিল রাশি। সো এইগুলোর পয়েন্টগুলো কেমন হয় দেখি চলো। পয়েন্টগুলো এক্স প্লাস আই ওয়াই। সো এখানে এক্স আর ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ এই যে পয়েন্টগুলো নিলাম এখানটায় অবশ্যই পেয়ার আকারে থাকবে, অর্থাৎ দুটো পয়েন্টের একসঙ্গে অ্যাডিশন হিসেবে। তো কেমন ভাবে থাকবে, একটা রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কোনটা সেটা আমি বোঝাই, দেখো চলো। এখানটায় এক্স হচ্ছে রিয়েল পার্ট আর ওয়াই যেটা আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো দেখো আমাদের পয়েন্টগুলো কেমন হলো, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, অর্থাৎ এদের ডাইমেনশন অর্থাৎ দিক যদি বলি, এর দিক হচ্ছে দুটো, কারণ এখানটায় এক্স এবং ওয়াই দুটো পয়েন্ট একসঙ্গে আমরা যোগ করছি। তো সুতরাং এই যে পয়েন্টগুলো হয়ে গেল, বোঝা গেল। তো দেখো এবার আমি আসল জায়গায় আসি। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারকে কি আমরা কমপ্লেক্স আকারে লিখতে পারবো? তোমাদের এরকম একটা কোশ্চেন আসতেই পারে যে প্রত্যেকটা নাম্বার কি কমপ্লেক্স হবে বা কমপ্লেক্স না। তাহলে কমপ্লেক্স, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা নাম্বারকে আমরা কমপ্লেক্স আকারে লিখতে পারবো, কারণ আমি তোমাদের দেখাচ্ছি। ধরো একটা এক্সাম্পল নিলাম, আগে বলি 0 কি কমপ্লেক্স নাম্বার হবে? হ্যাঁ, আমরা 0 কে কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারবো, প্রেজেন্ট করতে পারবো। কেমন ভাবে দেখো, তো চলো 0 প্লাস আই ইন্টু 0 লিখতে পারি, হ্যাঁ অবশ্যই লিখতে পারি। সো আমাদের দেখো এখানটায় এক্স সমানও 0 অ্যান্ড ওয়াই সমানও 0, কারণ কি বলেছি, এক্স আর ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বার 0 একটা অবশ্যই রিয়েল নাম্বার, সুতরাং 0 একটা কমপ্লেক্স নাম্বারে আমরা প্রেজেন্ট করতে পারলাম। এবং দেখো ধরো আর একটা পয়েন্ট দিলাম 2 আর একটা পয়েন্ট দিলাম, তো এখানটায় দেখি 2 কে প্রেজেন্ট করতে পারি কিনা। দেখো 2 প্লাস আই ইন্টু 0 লিখতে পারি, লেখা যায় কি এটা? হ্যাঁ অবশ্যই লেখা যায়। দেখো এখানটায় এক্স রিয়েল পার্টটা কি হলো, রিয়েল পার্ট সমান 2 অ্যান্ড ওয়াই ইমাজিনারি পার্টের সঙ্গে অবশ্যই 0। সুতরাং আমরা প্রত্যেকটা রিয়েল নাম্বারের প্রত্যেকটা পয়েন্টকে আমরা কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট হিসেবে আমরা বলতে পারবো। তো দেখা গেল এখানে আমি সেটের যে নোটেশনগুলো ছিল সেগুলো বললাম, আরো কিছু নোটেশন আছে সেগুলো আমি বলি। কিছু কিছু নোটেশন আমি ইউজ করেছি। এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, এটাকে বলা হয় NGS বিলংস টু। এটা বলতে কি বোঝাচ্ছে, ধরো কোনো একটা পয়েন্ট বা এলিমেন্ট কোনো একটা সেটের মধ্যে আছে, যদি আছে মধ্যে আছে বা অন্তর্গত যদি বোঝায়, তাহলে আমরা এই যে ইপসাইলন, এটা গ্রিক লেটার, এটাকে ইপসাইলন বলা হয়, তো এটা আমরা বিলংস টু হিসেবে ইউজ করব। সো তাহলে কেমন হয়, তো এইটা ধরো এক্স একটা এলিমেন্ট, আমি বলছি এক্সটা একটা সেট বললাম, এখানটায় আর আছে,
তো আরটা কি লিখি, x belongs to R. তো ক্লিয়ার? বিলংস টু বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা পয়েন্ট অন্তর্গত, ওটার মধ্যে অবস্থিত আছে, সুতরাং সেটাকে আমরা বিলংস টু হিসেবে চিহ্নিত করি। অ্যান্ড আর একটা পয়েন্ট আছে যেটাকে বলা হয় ডাজন্ট বিলংস টু, মানে বিলংস টু। এটা মানে কি বোঝাচ্ছে, ধরো একটা পয়েন্ট রিয়েল নাম্বার না, কোনো একটা পয়েন্ট কোনো একটা সেটে নেই। ধরো একটা উদাহরণ দিই, 0। 0 কি ন্যাচারাল নাম্বারে আছে? অবশ্যই না। তাহলে আমরা কি ব্যবহার করবো? ডাজ নট বিলংস টু। ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। আরো কিছু কিছু আছে নোটেশন, যেগুলো বলছি পরে। এটাকে বলা হয় সাচ দ্যাট, যেটা আমরা ইংরেজি কোলন হিসেবে জানি, সাচ দ্যাট। এটার নাম হচ্ছে সাচ দ্যাট, সরি, এটার নাম সাচ দ্যাট। এটাকে বলা হয় ফর অল এক্স, মানে ফর অল ভ্যালু। ধরো একটা কোনো এক্সাম্পল হিসেবে কোনো জায়গায় আমরা লিখছি ফর অল এক্স, এটা বলতে বোঝাচ্ছে এক্স এর সমস্ত মানের জন্য। তারপরে আরো একটা আছে যেটা হচ্ছে ইউ, আর এটা ইউনিয়ন। এই চিহ্নটার নাম হচ্ছে সরি, ইউনিয়ন, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়ন বলতে বোঝানো হয়েছে দুটো সেটের মধ্যে যোগ, মানে দুটো সেটকে একসঙ্গে আমি রাখবো, তখন সেটাকে আমরা ব্যবহার করবো ইউনিয়ন দ্বারা। আর এই যে নিচেরটা ইংরেজি অ্যালফাবেট ইউ এর উল্টোটা, আর উপরেটা লিখছি ইউ এর মতো। সো ইউ, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে দুটো সেটের ছেদ, অর্থাৎ যদি দুটো সেট নিই এবং দুটো সেটের মধ্যে কমন রিজিয়ন কোনটা সেটা দেখানোর জন্য আমাকে ইন্টারসেকশন ব্যবহার করতে হয়। তো এখানটায় আমি অনেক কিছু কিছু বলেছি বেসিক নোটেশনগুলো। আরও কিছু নোটেশন, অনেকগুলো নোটেশন আছে, তো তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে নিতে পারবে। তো চলো নেক্সট। নেক্সট আসি সেটের কয়েকটা ভাগ বলবো। তো সেটের ভাগ বলার আগে আরো একটা জিনিস বলার আছে, যেটা আমার এখানটায় লেখা হয়নি, তো সেটা আমি বলি আগে। তো দেখো, সেট, তো আমি সেট করে বলছি অনেকক্ষণ ধরে, তো সেটটা কি জিনিস সেটা আমরা আমাদের অনেকের ধারণা হয়ে গেছে, কিন্তু এখন আমরা আরো একটা জিনিস বলবো, যে সেট তৈরির পদ্ধতি। এখানেই আমি লিখছি, কারণ আমি কোনো ব্ল্যাঙ্ক পেজ রাখিনি, সুতরাং এখানটা আমরা লিখছি। So let's start. Presentation of set. Presentation of set. এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রোস্টার পদ্ধতি, আর নেক্সট হচ্ছে বিল্ডার। সো লেটস স্টার্ট আলোচনা করি। রোস্টার পদ্ধতিতে মানে কেমন ভাবে সেটের এলিমেন্টগুলো আমরা প্রেজেন্ট করব সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি। সো সেট প্রেজেন্টের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে রোস্টার পদ্ধতি আর দ্বিতীয়টা হচ্ছে বিল্ডার পদ্ধতি। তো চলো লেটস স্টার্ট। তো রোস্টার পদ্ধতিটা কি, ধরো কোনো একটা সেটের এলিমেন্টগুলো বিভিন্ন এমনি তোমাকে কোনো চিন্তা ছাড়াই তোমাদের দেওয়া থাকে, কোনো কিছু ভাবতে হয় না যে তোমাকে সেট কিভাবে পয়েন্টগুলো পাবো, সেই তোমাদের ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে দেওয়া, মানে যখন বলে দেওয়া থাকে তখন সেটা হয়, মানে যে সেটের যে তোমার সিস্টেমটা তৈরি থাকে সেটার নাম হচ্ছে রোস্টার পদ্ধতি। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। লিখছি 1 2 3 4 5, আবার আর একটা নিলাম ভি, একটা সেট যেখানটায় ভাওয়েল, আমাদের ইংরেজি লেটারে যে ভাওয়েলগুলো আছে তার সেট
পাঁচটা ভাওয়েল আছে, ই, আই, ও, ইউ। দেখো এগুলোকে আমাকে কোনো কন্ডিশন দেওয়া নাই, যে আমাকে মানে ভাবতে হচ্ছে না যে সেটার পয়েন্টগুলো কেমন আছে, আমার দেওয়া আছে, তো অত কিছুই ভাবার দরকার নেই। তো সুতরাং যেগুলো যে পদ্ধতিতে তোমাদের প্রত্যেকটা এলিমেন্ট দেওয়া থাকে পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে রোস্টার পদ্ধতি। ওকে, বোঝা গেল রোস্টার পদ্ধতি। তো নেক্সট আমি যাই বিল্ডার পদ্ধতি। তো বিল্ডার পদ্ধতিটা কেমন? ধরো কোনো শর্ত দিয়ে, মানে তোমাকে একটা সেট বলা থাকলো, যেটা হচ্ছে কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে সেটটা তৈরি হয়েছে। তো যেমন একটা উদাহরণ দিয়ে বলি, তার সব থেকে বেটার হয়। তো দেখো একটা একটা সেট নিলাম, যেটা এক্স একটা পয়েন্ট সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার where থ্রি লেস দেন এক্স লেস দেন 10। দেখো এখানটায় বলা আছে এক্স এটা সেটের এলিমেন্ট, যেখানটা এক্স একটা ইন্টিজার, আর এক্সটা বিলং করছে কোথা থেকে কোথায়, 3 থেকে 10-এর মধ্যে। তোমাকে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে 3 থেকে 10, তখন তোমাকে কি করতে হচ্ছে, এখানে তোমরা বিল্ড করতে হচ্ছে সেটের যে পয়েন্টগুলো আছে সেটা তৈরি করতে হচ্ছে। তো আমরা সেটের পয়েন্টগুলো কি পাবো, 3 থেকে 10-এর মধ্যে ইন্টিজার কোনগুলো, 3 থেকে 10-এর মধ্যে ইন্টিজার হচ্ছে 3 থেকে 3-এর থেকে বড় আর 10-এর থেকে ছোট। অবশ্যই আমরা 3কে ইউজ করবো না, 3 নিলে 3 বা 10কে আমরা নিতে পারবো না, যদি এগুলো নিই তাহলে আমাদের বোকামি হবে। তো আমাকে কারণ বলাই আছে এটা লেস দ্যান গ্রেটার দ্যান, আমাদের রেঞ্জ বেঁধে দেওয়া আছে যে 3-এর থেকে বড় আর 10-এর থেকে ছোট। সুতরাং 3-এর থেকে বড় কোনটা, সব থেকে বড় ইন্টিজার 3-এর থেকে 4, তারপরে আছে 5, 6, 7, 8, 9। দেখো সেটটা আমার কিভাবে তৈরি করলাম, এই যে কন্ডিশন ছিল, যে কন্ডিশন দেওয়া ছিল তার উপর ভিত্তি করে আমরা সেটটাকে বিল্ড করলাম। যেহেতু বিল্ড করলাম তাই এটার নাম বিল্ডার মেথড। ওকে, ক্লিয়ার? সো এনি কোয়ারি ইউ ক্যান ইনবক্স মি। সো লেটস অ্যানাদার টপিক। তো এখানে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সেটের ভাগ। সেটটা কয় প্রকার? প্রথম বেসিক্যালি সেটটা 2 প্রকার হিসেবে আমরা জানি। প্রথম প্রকার হচ্ছে ফাইনাইট সেট, আর দ্বিতীয় প্রকার হচ্ছে ইনফাইনাইট সেট। সো ডেফিনেশনটা বলি, একটা সেটকে আমরা ফাইনাইট বলবো যদি দ্য নাম্বার অফ এলিমেন্টস ইজ ফাইনাইট। তার মানে যদি প্রত্যেকটা যে সেটটা আমরা নিচ্ছি সেই সেটের এলিমেন্টগুলো যদি নির্দিষ্ট সংখ্যক থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফাইনাইট সেট। ফাইনাইট সেটকে আরও একটা নামে ডাকা হয়, যেটার নাম হচ্ছে কাউন্টেবল। সো লেটস একটা এক্সাম্পল দিই। তো একটা দেখো স্ক্রিনে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি একটা সপ্তাহ নিচ্ছি, উইক। সেই উইকে টোটালি 7টা ডে আছে, যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সো টোটাল নাম্বার অফ এলিমেন্টস কটা? 7টা। সুতরাং যেহেতু আমি টোটাল নাম্বার এলিমেন্ট আমরা ফাইনাইট পাচ্ছি, যেহেতু ফাইনাইট নাম্বার এলিমেন্ট আছে, সুতরাং এটা একটা ফাইনাইট সেট। আনাদার এক্সাম্পল, ধরো তোমার ফ্যামিলি, তুমি যে ফ্যামিলিতে বিলং করো সেই ফ্যামিলিতে টোটালি তোমার 7জন মেম্বার আছো। তো দেখো তুমি, তোমার বাবা, তোমার হচ্ছে মা, বোন, ভাই এবং দাদা দাদু। তো সব মিলে দেখো তোমাদের হয়তো 7জন। তোমরা 3 ভাই বোন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই হিসেবে। তো টোটালি মেম্বার অফ ফ্যামিলি কজন? 7জন। এটা কি ফাইনাইট সেট, বিকজ দ্য নাম্বার অফ এলিমেন্টস is finite, so it is countable set. Okay, countable set clear? Countable or finite set, এটা একটা পয়েন্টস গেল। আমি একটা স্ক্রিনে উদাহরণ দিই, যেমন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম ভাওয়েল। সো ভাওয়েলটাই নি, দেখো এখানটায় নাম্বার অফ এলিমেন্টস কটা? 5টা। নাম্বার অফ এলিমেন্টস ইজ 5, so it is a countable set or finite set. So next slide, infinite set. যদি কোনো সেট ফাইনাইট না হয়, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস
মাস্ট বি ইনফাইনাইট, মানে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস না থাকে কোনো একটা সেটে, আমি কিছু জানি না যে কোন একটা সেটে, ধরো একটা এক্সাম্পল নিলাম ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারে, সো কোনো একটা সেট না, আমি ন্যাচারাল নাম্বার নিয়েছি, ন্যাচারাল নাম্বারে কতগুলো পয়েন্ট আছে আমি জানি না। তো আমি যখন সেট ইনফাইনাইট সেটের ডেফিনেশন দিই, তখন আমি কি বলেছিলাম যে ডেফিনেশনটা যে কোনো সেটে যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, নট ফাইনাইট অর্থাৎ ইনফাইনাইট, যদি অসীম সংখ্যক এলিমেন্টস থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অবভিয়াসলি ইনফাইনাইট সেট। যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস নাই থাকে তাহলে আমাদের তো আর কোনো চান্স নেই যে ফাইনাইট বলবো সেটাকে, অবশ্যই সেটা ইনফাইনাইট। তো এক্সাম্পল দেখো স্ক্রিনে তিনটে দেওয়া আছে। সো ন্যাচারাল নাম্বার এটা একটা ইনফাইনাইট সেট, বিকজ এখানটায় আমরা টোটাল নাম্বার এলিমেন্টস জানি না, এখানটায় 1 থেকে স্টার্ট হয়, কারণ এখানটা একটা পিপিটি বানানোর সময় একটু ভুল হয়ে গেছে, তো জিরোটাকে এখানে অ্যাড করা হয়ে গেছে, সো সরি, এটা জিরো হবে না, 1 থেকে স্টার্ট হবে। সো 1 2 3 4 5 6 ডট 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 এটসেট্রা। আর তো জানি না কত ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, কত সংখ্যক পয়েন্ট আমি গুনতেও পারবো না। সো এটা একটা ইনফাইনাইট সেট। দেখো ইন্টিজার তাও তাই, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এটসেট্রা। দেখো রিয়েল নাম্বারও তাই, কারণ সো ইনফাইনাইট সেট ফাইনাইট সেট এবার মাস্ট বি ক্লিয়ার। দ্য নেক্সট এমটি সেট, একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক এমটি। এমটি সেট বলতে কি বোঝায়, ধরো কোনো একটা সেটে কোনো এলিমেন্ট কন্টেন করছে না, এটা একটা কেমন ধরনের কথা হয়ে যাচ্ছে না। ধরো কোনো একটা রুম যেখানটায় কোনো কিছু নেই, তাহলে আমরা সেটা কি বলবো, নাল, এমটি, ভয়েড তাই বলবো। সো আমি একটা সেট নিলাম যেটাকে অবশ্যই ফাই দ্বারা ডিনোট করা হয়, তো সেখানটায় আমাদের ফাইভ যে দেখো স্ক্রিনে একটা তিনটে পয়েন্ট আছে, সো দেখতে পাচ্ছ যে এখানটায় কোনো কিছু নেই, শুধু সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া আছে, মাঝখানে কিছুই নেই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোনো কিছু কন্টেন না করে, তাহলে সেটা হয় ইনফাইনাইট সেট। তো একটা এক্সাম্পল দিয়ে দেখাই চলো। একটা ফাইভ সেট নিলাম যেখানটায় এক্স such that x is an integer where x belongs to x lies between 2 less than x less than 3, এটা হলো কন্ডিশন। তো দেখো 2 থেকে 3 এর মধ্যে বাস্তবে কি কোনো ইন্টিজার আছে তোমাদের ধারণা মতো? 2 থেকে 3 এর মধ্যে 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট এমন কোনো ইন্টিজার তোমাদের মধ্যে জানা আছে? তো অবশ্যই, আমার তো জানা নেই। সো 2 থেকে 3 এর মধ্যে অবশ্যই কোনো ইন্টিজার আমরা পাবো না, যেহেতু 2 থেকে 3 এর মধ্যে কোনো একটা ইন্টিজার নেই, তার মানে কি এখানে কিছু নেই। তো সুতরাং এটা একটা ভয়েড সেট বা নাল সেট বা এমটি সেট। সো এমটি সেট ব্যাপারটা কি বোঝা গেল তোমাদের? যদি বোঝা না যায় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। সো নেক্সট আবার বলি ব্যাপারটা, এমটি সেটটা কি জিনিস। তো দেখো এমটি সেট বলতে বোঝানো হয়েছে কোনো একটা সেট নিলাম যেখানটায় কোনো এলিমেন্ট কন্টেইন করবে না, তখন সেটাকে আমরা বলবো এমটি সেট। ওকে, নেক্সট দেখো আমি যখন নোটেশন অফ সেটস ইউজ করি তখন একটা নোটেশন ইউজ করেছিলাম, দেখো ইউ এর মতো বা ইউনিয়ন বলেছিলাম। সো দেখো ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে, দুটি সেটের যোগ, দুটি সেটকে যখন আমি একসঙ্গে রাখছি তখন সেটা হয়ে যাচ্ছে কি ইউনিয়ন, দুটি সেটকে একসঙ্গে রাখছি। সো দেখো এক্সাম্পল দেওয়া আছে, দুটো এক্সাম্পল। প্রথম এক্সাম্পল দেখো, ফার্স্ট একটা সেট নিয়েছি এবিসি, আর সেকেন্ড একটা সেট নিয়েছি যার এলিমেন্ট সংখ্যা 2 3 আছে। সো যখন আমরা ইউনিয়ন করব অর্থাৎ একসঙ্গে কানেক্ট করব, তখন দেখো পয়েন্টগুলো কি হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করব, যদি সেকেন্ড ব্র্যাকেট নাও করি ইউজ, তাহলে আমাদের সেটা সেট যে আমরা লিখছি সেটা আমাদের যে ভায়োলেট করবে, এটা একটা সেট আমি বলতে পারবো না। কিন্তু সেকেন্ড ব্র্যাকেট যখনই আমরা দেব তখনই, আর যে সেটের যে কন্ডিশন সেটা যদি হোল্ড করে তখন অবশ্যই সেটা সেট। সো দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এবিসি তো আগে থেকে ছিল, এবং সেকেন্ড যে সেটটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সো নেক্সট সেট ইজ রেডি। তারপরে দেখো সেকেন্ড উদাহরণ, দ্বিতীয় একটা সেট নিয়েছি যার এলিমেন্ট আছে 2 3 5, এবং দ্বিতীয় একটা সেট নিয়েছি যার এলিমেন্ট আছে 3 5 7। সো দেখো এটার ইউনিয়ন করলে কি হবে। সো আমরা প্রথমে যে এলিমেন্ট আছে সেটা লিখলাম, তারপরে দেখছি
আমি দেখি প্রথমে কমন কোনটা আছে। আমি এভাবে তো সেট লিখতে পারি না, সো এইভাবে আমাদের সেট হয় না। সুতরাং আমরা কি দেখব, কিছু কিছু ফার্স্ট এলিমেন্ট লিখলাম, বেশ ফার্স্ট এলিমেন্টটা দ্বিতীয় সেটে আছে কিনা সেটা খোঁজ করব, যদি না থাকে সো নো প্রবলেম, আমি সেটাই রেখে দিব। এবং দ্বিতীয় এলিমেন্টটা দেখো, প্রথম সেটের দ্বিতীয় এলিমেন্টটা দেখো, প্রথম সেটেও আছে এবং দ্বিতীয় সেটেও আছে, সুতরাং আমরা একবারই লিখব। কারণ এক সেট যখন আমি তৈরি করব তখন একটা সংখ্যা বারবার রিপিট করতে পারবো না, তাই আমরা একবারই লিখলাম। এবং থার্ড নম্বর এলিমেন্টটা দেখো 5, যেখানটা সেকেন্ড সেটেও আছে, তো 5 লিখে দিলাম। এবং তারপরে দেখো 7, একটাই পয়েন্ট আছে, প্রথম সেটে নেই অথবা নেই যেহেতু, সুতরাং আমি এটা লিখে দিলাম। সো এটা আমার একটা ইউনিয়নের এক্সাম্পল কমপ্লিট, ইউনিয়ন কমপ্লিট। এবার দেখো আমি আরো একটা এক্সাম্পল দিয়ে একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝাচ্ছি। এখানে তো তোমাদের ক্লিয়ার আছে, কোনো ডাউটস থাকার কথা না। তো আমি আরো একটা এক্সাম্পল দিই। আমি একটা এক্সাম্পল কি ওকে দেখছি। ধরো এ বি সি তিনটে নিলাম, এ একটা সেট দিলাম আর বি আর একটা সেট নিলাম, যেখানটায় আছে বি সি ডি। তো কেমন হয় দেখো, তো ইউনিয়ন করলে আমরা কি পাবো, এ ইউনিয়ন বি কি হবে, এ এ বি সি। দেখো এবিসি লিখে দিলাম পরপর, দেখো বি পয়েন্টসটা, সরি সেট কভার, বি পয়েন্টটা দেখো নেক্সট যে সেট লিখেছি বি সেটেও বি পয়েন্ট আছে, সুতরাং আমি একবার লিখলাম। সি সেটেও দেখো সরি এ সেটের সি পয়েন্টসটা বি সেটেও আছে, সুতরাং সি আবার লিখে দিলাম, সি লিখে দিলাম। তারপরে বাকি থাকলো কি, আরো একটা পয়েন্টস আছে যেটা ডি, ডি তো ফার্স্ট সেটে নেই, সুতরাং আমি এটা লিখে দিলাম। আমাদের ইউনিয়ন কমপ্লিট। যদি আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে কি হবে, ধরো আমার ছবি মোটেও ভালো হয় না, ছবি আঁকতে আমি পারিও না, তো মোটামুটি একটা সেভ ধরে নাও, এটা ডি। দেখো আমি পুরো যখন ইউনিয়ন করলাম এই পুরোটা বি, যখন ইউনিয়ন করলাম তখন কোন জায়গাটা পেলাম, সরি এখানটায় আমি আলাদা ইঙ্ক ব্যবহার করছি, সো ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করি। দেখো আমি এই পুরো রিজিয়নটা পাচ্ছি, এই যে পুরো রিজিয়ন, এটা হয়ে গেল আমাদের ইউনিয়ন। নেক্সট যে এক্সাম্পল আছে সেটা আছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন দেখো আমি দুটো সেটের এক্সাম্পল নিয়েছি, দুটো উদাহরণ নিয়েছি, তাদের মধ্যে আমি ইন্টারসেকশন করব। তো দেখো ফার্স্ট সেটে দেখো এবিসি আছে, সেকেন্ড সেটে আছে 2 3। আমি ইন্টারসেকশন বলেছিলাম যে কোনো সেটের কমন রিজিয়ন দেখবো ছেদ। তো কমন রিজিয়ন দেখো এই দুটোর মধ্যে, এই যে ফার্স্ট যে এক্সাম্পল নিয়েছি তার মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে সেটার আমি একটা সেট, সেই সেটের একটা নির্দিষ্ট নাম আছে, সেটার নাম হচ্ছে এমটি সেট। তো আমরা এটাকে কি দিব, 5। ওকে, এখানে যেহেতু কমন পয়েন্টস নেই। দ্বিতীয় এক্সাম্পল দেখো, দ্বিতীয় এক্সাম্পলে আমাদের কি আছে 2 4 6 অ্যান্ড নেক্সট আছে 3 4 5। তো এখানটা একটা কমন পয়েন্ট আছে, কমন পয়েন্টটা কি 4। তো সুতরাং এখানে কমন পয়েন্টটা আছে 4, সো এখানটার যে ইন্টারসেকশন করে যে সেটটা পাবো সেটা হবে 4। দেখো এই সেটে মাত্র একটা পদ আছে, একটা এলিমেন্টস আছে, সো এই সেটটাকে বলা হবে সিঙ্গেলটন সেট। তো যদি কোনো সেটে একটা মাত্র এলিমেন্ট থাকে তাহলে সেই সেটটার নাম হয় সিঙ্গেলটন সেট। সো যদি ডায়াগ্রাম হিসেবে বোঝাই, ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়ে সেকেন্ড এক্সাম্পলটা সেটা আমরা চেষ্টা করি। এখানটায় আছে 3 5 4 2 6, এখানে আলাদা ইঙ্ক ব্যবহার করব। তো দেখো এই রিজিয়নটা আমার হচ্ছে ইন্টারসেকশন, মানে যেখানটা যে এলিমেন্টটা এখানটায় যে এলিমেন্ট বা যে পয়েন্টসগুলো আমার কমন আছে সেটাই হবে আমাদের ইন্টারসেকশনের করার পর যে সেটটা পাবো সেটা। সো ইন্টারসেকশন ইউনিয়ন ক্লিয়ার। সো নেক্সট আসে ভেন ডায়াগ্রাম।
তো দেখো আমি যখন ইউনিয়ন ইন্টারসেকশন বোঝাচ্ছিলাম তখন আমি কয়েকটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানটায় সেই সেট অপারেশন, ধরো কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে যখন তুমি অঙ্কের ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন করছো সেট থিওরি ইউজ করে, এখানকার থিওরিটাই বেসিক্যালি তোমাদের প্রবলেম। তো তখন আমাদের কিছু কিছু লেখার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে থাকে। তো সুতরাং আমরা যদি কোনো ডায়াগ্রামের সাহায্যে বা কোনো চিত্রের সাহায্যে যদি এটাকে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। তো সেই উপস্থাপনার জন্য বিজ্ঞানী জন ভেন তার একটা ডায়াগ্রাম দেন, সে একটা কিছু কিছু ডায়াগ্রাম প্রেজেন্ট করে, সেই ডায়াগ্রামকে বলা হয় ভেন ডায়াগ্রাম। সো দেখো ভেন ডায়াগ্রামের কয়েকটা চিত্র আমার এখানটায় আছে। ফার্স্ট দেখো এ একটা সেট, সেকেন্ড দেখো কমপ্লিমেন্টস আছে, আমি বলছি ওটা। সো দেখো একটা সেট, আমি যখন কোনো সেট আমি এটাকে ইউজ করেছি তখন সেটাকে একটা ইঙ্ক দিয়ে ব্যবহার করেছে গ্রিন, তো এটা এ সেটকে ডিনোট করছে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এছাড়া বাদবাকি পুরো জায়গাটা, এ যেটাকে আমি চিহ্নিত করেছিলাম ফার্স্টে, সেই জায়গাটা ছাড়া বাদবাকি পুরো জায়গাটা কভার করা আছে। সেই রকম যদি ঘটনা ঘটে অর্থাৎ এ বাদে সব জায়গাটা থাকে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট সেট। তো আমি এখানে কমপ্লিমেন্ট সেট বলিনি, তো কমপ্লিমেন্ট সেটটা বলি। কমপ্লিমেন্ট সেটকে সি অথবা ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়। এটা মানে হচ্ছে ইউটা কি ইউনিভার্সাল সেট। তো ইউ মানে এইখানটায় যে আমি প্লেনটা নিয়েছি এটা একটা পুরোটা সেট ধরলাম এবং সেটা থেকে সেটাতে অবশ্যই এ অবস্থিত এবং এ বাদে বাদবাকি যে রিজিয়নটা থাকছে সেটার নাম কি হবে? তো সেই অংশটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট সেট। ওকে, সো নেক্সট দেখো দুটো সেট কোনো আমরা ইঙ্ক সাইড ব্যবহার করিনি, ডিসজয়েন্ট মানে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকে না। যখন ইন্টারসেকশনের উদাহরণ দিই তখন ফার্স্টে একটা এক্সাম্পল ছিল যেখানটায় আমাদের তোমার ইন্টারসেকশন করার পর আনসার এসেছিল 5। তো এইরকম যদি ঘটনা ঘটে অর্থাৎ কোনো কমন রিজিয়ন যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট, অর্থাৎ আমি এখানটায় কোনো ইনসাইড ব্যবহার করব না। তো নেক্সট দেখো প্রপার সাবসেট অফ বি বলা আছে। সাবসেট ব্যাপারটা বলি। সাবসেট, সাবসেট কি জিনিস? তো সাবসেট আমি এ একটা সেট নিয়েছি, বি আরো একটা সেট নিয়েছি। বি এ বি দুটো নন এমটি সেট বা এমটি হতে পারে, নো প্রবলেম। সো দুটো সেট নিলাম এবং এমন একটা কন্ডিশন দিলাম যে এক্স বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ। তার মানে কি বোঝাচ্ছে যে বি এর প্রত্যেকটা পয়েন্ট, বি এর যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো এতেও আছে, সেরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটাকে বলা হয় বি ইজ এ সাবসেট অফ এ। প্রপার সাবসেট বলতে বোঝানো হচ্ছে একটা কিছু সাবসেট মানে কিছু সংখ্যক এলিমেন্টাল একটা সেট যদি তৈরি করি সেই সেটের, তাহলে সেটা হবে প্রপার সাবসেট। তো দেখো এখানটায় বি কন্টেন ইন এ দেওয়া আছে। আমি আরো কয়েকটা চিহ্ন মানে বলতে ভুলে গেছিলাম, তো সেই এইখানটায় আমি বলছি। তো দেখো এখানটায় ইউ এর মতো উল্টো দিক থেকে একটা একটা কিছু, তো এটা কিসে বলবো, তো দেখি এটা ইউ এর মতো কিছু কিছুটা দেখতে, বা সি যদি বলি, সি মানে একটু যদি আমরা টেনে লিখি তো সি এর মতো কিছুটা অংশ বা ইউ এর মতো বলতে পারি, কিন্তু এটা সি বললে বেটার হয়। সো দেখো এটাকেও আমরা কন্টেনিন অর্থাৎ অন্তর্গত হিসেবে ব্যবহার করি। আরো একটা বলেছিলাম যে ইপসাইলন বা বিলংস টু ইপসাইলন ইউজ করি, তাও সেটা অন্তর্গত বলতে বোঝাচ্ছে, মানে কন্টেনিন মানে কোনো কিছুর মধ্যে অবস্থিত বলতে, কিন্তু এদের মধ্যে বেসিক ডিফারেন্স আছে। তো যখনই আমরা ইপসাইলন ব্যবহার করছিলাম তখন আমরা কিনেছিলাম একটা এলিমেন্টস আর একটা সেট। এলিমেন্টস যখন কোনো এলিমেন্টস যদি কোনো সেটে থাকে তখন আমরা ব্যবহার করি ইপসাইলন বিলংস টু। কিন্তু যখন কোনো একটা সেট আরো একটা সেটের মধ্যে থাকে, একটা সেট আর একটা সেটের মধ্যে আছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার স্কুলে মানে টোটালি 12টা কক্ষ আছে, তার মধ্যে 12টা শ্রেণী আছে, তার মধ্যে তোমাদের যে শ্রেণীটা তুমি যে ক্লাসে পড়ো 5 থেকে 12 পর্যন্ত তুমি একটা স্কুলে পড়ো, সেই স্কুলে টোটালি 5 থেকে 12 পর্যন্ত টোটালি 5 টোটাল এ আছে তোমার ক্লাস আছে। তো তার মধ্যে ধরো কেউ 10th পড়ছো বা কেউ 11th পড়ছো বা কেউ 12th পড়ছো, তাহলে যদি সেই ক্লাসটাকে নিই তাহলে সেটা একটা হবে তোমাদের স্কুলের অন্তর্গত। এই যে উদাহরণটা বলার জন্য আমি চেষ্টা করছি বলার। তো দেখো তোমাদের স্কুলের মধ্যে তোমরা আছো, তো সুতরাং কি তোমাদের স্কুল একটা বড় জায়গা, সেই জায়গাটা তোমাদের যে তোমরা যেটা ধরছো তোমার একটা ছোট জায়গা, কিন্তু তোমরা কি তোমাদের স্কুলে আছো, সুতরাং কি হচ্ছে এটা তোমরা তোমাদের স্কুলে সাবসেট হয়ে যাচ্ছে। সো ক্লিয়ার? সো নেক্সট দেখো
ইন্টারসেকশনের একটা ছবি আছে। ইন্টারসেকশন বলতে বোঝানো হয়েছিল কি, কমন এলিমেন্ট। কমন এলিমেন্টসগুলো যখন থাকে, মানে কোনো দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট নিয়ে আমাদের ইন্টারসেকশন তৈরি হয়। তো আমি যখন এক্সাম্পল দিয়ে দেখাই, তখন আমি কমন এলিমেন্টটাকে আমরা শেড করেছিলাম ইন শেড। তো দেখো এখানটায় যে এ আর বি এর বোথ যখন মানে কিছু সংখ্যক এলিমেন্টস কমন আছে, মানে দুটোতেই আছে, তখন সেটাকে এইভাবে আমি শুধু যে কমন রিজিয়নটাকে এখানটায় আমাদের তুলে ধরা হয়েছে। আর দেখো নেক্সট দেখো এ ইউনিয়ন বি, আইদার এতে আছে অথবা বিতে আছে। যদি পয়েন্টগুলো এরকম থাকে তাহলে সেটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। কারণ আমি যখন ইউনিয়নের উদাহরণ দিই, তখন আমি তোমাদেরকে পুরো একটা ছবির সাহায্যে বোঝানোর টাইমে পুরো এটা চিত্রটা আমি কভার করে দিয়েছিলাম, মানে ইনসাইড ইনশেড দিয়ে। সো এটা হলো ইউনিয়নের উদাহরণের ভেন ডায়াগ্রাম। সো নেক্সট দেখি, নেক্সট আর একটা জিনিস যেটা আমরা দেখলাম ভেন ডায়াগ্রামে, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। তো ডিসজয়েন্টনেস কখন বলা হবে, যখন দুটো সেট ইন্টারসেকশন, বলবো ডিসজয়েন্ট যখন তাদের ইফ অ্যান্ড অনলি ইফ দ্য ইন্টারসেকশন আই ইজ এমটি, মানে যদি ইন্টারসেকশন করে এমটি সেট পাই, মানে ফাই সেটটা পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, ডিসজয়েন্ট সেট। মানে এই দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট যদি না থাকে, তাহলে সেটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট। যেমন একটা উদাহরণ নিলাম, ধরো ইভেন ইন্টিজার্স আর অড ইন্টিজার্স। এখানটা আমার স্ক্রিনে এক্সাম্পলস আছে। ইভেন ইন্টিজার্স আর অড ইন্টিজারের মধ্যে কোনো কমন এলিমেন্টস নেই, সুতরাং এটা একটা ডিসজয়েন্ট সেট। আর একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে 1 2, একটা সেট নিলাম, একটা এক্সাম্পল দিই, ধরো এ একটা সেট নিলাম 1 2, বি একটা সেট নিলাম 3 4। এই দুটোকে যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে কি কোনো কমন এলিমেন্টস পাবো? সো যেহেতু পাবো না, তাই আমাদের রেজাল্ট আসবে 5, মানে নাল সেট। সুতরাং এটা হবে আমাদের ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটের উদাহরণ তোমরা বুঝতে পারলে।